সুদান উত্তর পূর্ব আফ্রিকার এক বিশাল দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে রয়েছে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। সুদান আফ্রিকার তৃতীয় বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ। প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই এই দেশে। বলা হয় প্রতি বছর 60,000 কেজিরও বেশি স্বর্ণ উৎপাদিত হয় এখানে। কিন্তু তারপরও জাতিসংঘের মতে সুদান বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি। হাজার হাজার মানুষ নিহত হচ্ছে এখানে, লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। এখানে এমন ভয়াবহ দৃশ্য সংঘটিত হচ্ছে যা না দেখে বিশ্বাস করা কঠিন। সুদানের একটি শহরের কিছু স্যাটেলাইট ছবি বিশ্লেষণে শহরটির ভয়াবহ বাস্তবতা দেখা যায়। সেখানে এত রক্তে ঘেরা মৃতদেহের স্তূপ ছিল যে স্যাটেলাইট ছবিতে এলাকাটি লাল দেখাচ্ছিল। সুদানের পশ্চিমাঞ্চলের অন্যতম বড় অঞ্চল দারফুর। সেখানকার গণহত্যা, মিলিশিয়ার সহিংসতা, হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, এগুলো শুধু খবরের শিরোনাম নয়, এটি সুদানের না বলা কষ্টের গল্প। আজ আমরা জানব কিভাবে এই শক্তি, সম্পদ এবং সহিংসতার মিশ্রণ একটি দেশের মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, এবং সুদানের ক্ষমতাধরদের ক্ষমতা ধরে রাখার চলমান সহিংসতার কথা। সুদান হল উত্তর আফ্রিকায় অবস্থিত একটি দেশ, মিশরের ঠিক দক্ষিণে। পশ্চিমে লিবিয়া, চাদ এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মতো অনেক আফ্রিকান দেশ রয়েছে, এবং পূর্বে লোহিত সাগর। লোহিত সাগর সুদানকে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বাকি অংশ থেকে আলাদা করেছে। মধ্যপ্রাচ্যের মতো সুদানের জনসংখ্যার প্রায় 70% মুসলিম, বিশেষ করে সুন্নি মুসলিম। আদিবাসী 25% এবং মাত্র 5% খ্রিস্টান এখানে। সুদানে প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই। এটি আফ্রিকার তৃতীয় বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ। প্রতি বছর এখানে 60,000 কেজিরও বেশি স্বর্ণ উৎপাদিত হয়। কিন্তু এত স্বর্ণ থাকা সত্ত্বেও সুদান বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে একটি। এর প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে এখানকার উৎপাদিত 90% স্বর্ণই অবৈধভাবে বিদেশে পাচার করা হয়। এই কারণে সরকার রাজস্ব আয় করতে পারে না। এই স্বর্ণ চোরাচালানের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র কেনার জন্য অর্থ পায়। এমনকি এখানকার সরকারও স্বর্ণের বিনিময়ে অস্ত্র ক্রয় করে। 1956 সালে ব্রিটিশ মিশরীয় শাসন থেকে স্বাধীনতা লাভের পর সুদান বেশিরভাগ ক্ষেত্রেই সামরিক ও কর্তৃত্ববাদী শাসনের অধীনে ছিল। এখানে দীর্ঘতম মেয়াদের শাসক ছিলেন জেনারেল ওমর আল বশির। তিনি 1989 সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করেন এবং দীর্ঘ 29 বছর দেশটি শাসন করেন। 19 ডিসেম্বর 2018 সুদান জুড়ে এক বিপ্লব ছড়িয়ে পড়তে শুরু করে। শুরু হওয়া এই আন্দোলন কেবল একটি সরকার বিরোধী প্রতিবাদ ছিল না, এটি ছিল দীর্ঘ কয়েক দশকের সামরিক শাসন, রাজনৈতিক দমনপীড়ন এবং অর্থনৈতিক অব্যবস্থার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। রাষ্ট্রপতি ওমর আল বশিরের শাসনামলে সুদান কার্যত একটি সামরিক নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত হয়েছিল, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল দুর্বল এবং নাগরিক স্বাধীনতা মারাত্মকভাবে সীমিত ছিল। এই প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের দাবি ছিল একটি বেসামরিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বিক্ষোভের চাপের মুখে 2019 সালে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন সুদানের সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং সুদানের আধা সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ হামদান দাগালো। আল বশিরের শাসনামলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটি মজার বিষয় ছিল, কর্নেল ওমর আল বশির 1989 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং দীর্ঘ 3 দশক এই দেশটি শাসন করেন। ওমর আল বশির পূর্ববর্তী শাসকদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং সুদানে বারবার সংগঠিত হওয়া তথাকথিত এই অভ্যুত্থান প্রতিরোধ করার জন্য তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করে রাখেন এবং এরই সাথে তিনি একাধিক নিরাপত্তা বাহিনী ও মিলিশিয়াকে পরস্পরের বিরুদ্ধে ভারসাম্য রক্ষার কৌশল হিসাবে ব্যবহার করেন, যাতে কোনো একক শক্তি
তাকে উৎখাত করার মতো ক্ষমতা অর্জন করতে না পারে। সহজভাবে বলতে গেলে সরকারের এই তিন বাহিনী একে অপরের সাথে দূরত্ব বজায় রাখত। এই নীতির ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো খণ্ডিত ও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। এই কৌশলের সবচেয়ে ভয়াবহ প্রয়োগ দেখা যায় দারফুর সংঘাতের সময়। 2003 সালে দারফুর অঞ্চলে সরকার বিরোধী বিদ্রোহ শুরু হলে সুদানের সশস্ত্র বাহিনীর বড় একটি অংশ দক্ষিণ সুদানের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বশির সরকার নিয়মিত সেনাবাহিনীর পরিবর্তে স্থানীয় আরব মিলিশিয়াদের অস্ত্র ও ক্ষমতা দেয়, যারা জানজাউত নামে পরিচিত ছিল। এই জানজাউত বাহিনী বিদ্রোহ দমনের নামে গণহত্যা ও অনেক গ্রাম ধ্বংস করে। আন্তর্জাতিক তদন্তে দেখা যায় এতে হাজার হাজার গ্রাম ধ্বংস হয় এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। পরবর্তীতে এই জানজাউত বাহিনী পুনর্গঠন করা হয়, যা আজকের আধা সামরিক বাহিনী আরএসএফ। 2003 সালে জানজাউত বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের সময় এই বাহিনীর কমান্ডার ছিলেন আজকের আধা সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ হামদান দাগালো। ওমর আল বশির এই সকল বাহিনী তৈরি করে এবং এত কৌশল অবলম্বন করেই দীর্ঘ 29টি বছর ক্ষমতায় টিকেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থান ঘটিয়েছে তারই বাহিনীর সকল প্রধানগণ। এই অভ্যুত্থানের পর সেনাবাহিনী জনগণের দাবি মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন দেওয়ার আশ্বাস দেয়। এরই সাথে নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য সেনাবাহিনী এবং বেসামরিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। এই তত্ত্বাবধায়ক সরকারকে কাউন্সিল বলা হতো। সেনাবাহিনীর প্রধান আল বুরহান নিজেকে এই কাউন্সিলের প্রধান এবং আধা সামরিক বাহিনীর প্রধান দাগালোকে উপপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। এভাবেই এই সামরিক ও আধা সামরিক বাহিনীর জেনারেলরা বেশিরভাগ ক্ষমতা নিজেদের কাছেই রেখেছিলেন। সুদানের জনগণ এটি দেখেও চুপ ছিল, কারণ তারা এটিকে অস্থায়ী বলে মনে করেছিল। অক্টোবর 2021। We are declaring a state of emergency. Second, we are dissolving the Sovereign Council and removing the state. সেনাবাহিনীর প্রধান আল বুরহান এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভেঙে দেন। এরই সাথে সার্বভৌম পরিষদ ভেঙে দেন এবং রাজপালদের অপসারণ করেন। এভাবেই তিনি সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। এই ঘোষণার মধ্য দিয়ে আল বুরহান ও দাগালো সুদানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠেন। এরপরেই দেশের পরিস্থিতি আরও খারাপ হয় এবং খারাপের চূড়ান্ত পর্যায়ে তখনই পৌঁছায় যখন দুজনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। তারা বিক্ষোভকারীদের সামনে গণতন্ত্র রূপান্তরের প্রতিশ্রুতি দেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই এই দুই সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা সুদানকে আবারও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। এই সংঘাতের মূল কারণ ছিল সুদানের সেনাবাহিনী চেয়েছিল আধা সামরিক বাহিনী বর্তমান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হোক, কিন্তু আরএসএফ বা আধা সামরিক বাহিনী এর বিরুদ্ধে ছিল, কারণ এটি করার অর্থ হলো তারা সমস্ত ক্ষমতা হারাবে। এছাড়া এই একত্রীকরণের সময় কে সেনাপ্রধান হবেন তা নিয়েও দাগালো এবং আল বুরহানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দুই জেনারেলের কেউই ক্ষমতা ছেড়ে দিতে রাজি ছিল না। এছাড়াও প্রভাব এবং পদের সাথে আসা সম্পদেরও একটি বিষয় এখানে জড়িত ছিল। এই সংঘাতে স্বর্ণ একটি প্রধান ভূমিকা পালন করে। সেনাবাহিনী এবং আরএসএফ উভয়ই বেশ কিছু স্বর্ণ খনি নিয়ন্ত্রণ করত এবং তারা অন্যের দখলকৃত খনি দখল করতে চেয়েছিল। যখন দুজনের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়, তখন আরএসএফ সারা দেশে তার সৈন্য মোতায়েন করে। সেনাবাহিনী এটিকে একটি সতর্কতা হিসেবে দেখে এবং 13 এপ্রিল 2023 তারিখে উভয়ই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের শুরুতে সেনাবাহিনী আরএসএফের কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল, কিন্তু এখন আরএসএফ একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে এবং তারা সেনাবাহিনীর উপর খুব ভালোভাবে চাপ প্রয়োগ করতে পেরেছে। যুদ্ধের শুরুতে আরএসএফ সুদানের রাজধানী খার্তুম এবং রাষ্ট্রপতির প্রাসাদ দখল করে নেয়। প্রায় 2 বছর লড়াইয়ের পর 2025 সালের মার্চ মাসে সেনাবাহিনী আবার খার্তুম ফিরে পায় এবং খার্তুমের প্রাসাদে আনন্দ উদযাপনও করে। কিন্তু 2 মাস পরে 2025 সালের জুন মাসে আরএসএফ একটি বড় জয়লাভ করে। তারা লিবিয়া এবং মিশরের সীমান্তের অনেক এলাকার নিয়ন্ত্রণ নেয়। এতে সুদানের প্রায় পুরো পশ্চিমাংশ আরএসএফের নিয়ন্ত্রণে চলে যায়। অন্যদিকে সুদানের উত্তর ও পূর্বের অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এখন এতে পুরো দেশটি 2 ভাগে ভাগ হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছে। সুদানের এই দুই পক্ষই অস্ত্র কিনতে স্বর্ণ ব্যবহার করে। দেশের সম্পদের কোনো অভাব নেই।
আর এই কারণেই এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ের আসল মূল্য সুদানের সাধারণ মানুষ দিচ্ছে। এই গৃহযুদ্ধে 1.5 লাখেরও বেশি মানুষ মারা গিয়েছে, 1 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সারা দেশের স্কুল এবং হাসপাতাল সহ বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। অনেক জায়গায় মানুষ অনাহারে দিন পার করছে। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, যদি এই যুদ্ধ শেষ না হয়, ইতিহাসের সবচেয়ে বড় ক্ষুধা সংকটের মুখোমুখি হবে। এর পাশাপাশি কলেরা, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগ ব্যাপক আকার ধারণ করছে এখানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যুদ্ধের চেয়েও বেশি মানুষ অনাহারে এবং বিভিন্ন রোগে মারা যাচ্ছে। জাতিসংঘের মতে সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি। হাজার হাজার মানুষ নিহত হয়েছে এখানে, লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। আর এমন ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে যে বিশ্বাস করা কঠিন। 27 অক্টোবর 2025 ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণাগার সুদানের এল ফাশার শহরের কিছু স্যাটেলাইট ছবির বিশ্লেষণ করে প্রকাশ করে। ছবিগুলো ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। সেখানে এত রক্তে ঘেরা মৃতদেহের স্তূপ ছিল যে স্যাটেলাইট ছবিতে এলাকাটি লাল দেখাচ্ছিল। এই গৃহযুদ্ধ শুরু হওয়ার আগেও সুদান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি ছিল। 2022 সালে 45 মিলিয়ন নাগরিকের গড় বার্ষিক আয় ছিল মাত্র $750। কিন্তু এখন গৃহযুদ্ধ পরিস্থিতি আরও খারাপ করেছে। সুদান এখন সবচেয়ে দরিদ্র দেশ। ক্ষমতা এবং সম্পদের লোভ দেশটিকে ধ্বংস করে দিয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এটি এখনও বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। এবং দুর্ভাগ্যজনক বিষয় হলো যে অন্যান্য বেশিরভাগ দেশ সুদানের বিষয়ে চিন্তাও করে না, কারণ তাদের এতে কোনো লাভ নেই। কিন্তু কিছু দেশ এই গণহত্যার মধ্যেও লাভবান হচ্ছে, কারণ তারা এই দেশের স্বর্ণের বিনিময়ে ক্ষমতালোভীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে।